এশার নামাজের পরে শুয়ে পড়া, ফজরের নামাজ পড়ে ওঠা, তাহলে লাইফ অনেক আরাম। আই ডোন্ট প্ল্যান, আল্লাহ রাব্বুল আলামিন যা প্ল্যান করে দেয় আই লিভ অন ইট। আমি 26টা টেক দিয়েছিলাম, সেটা খুব নার্ভাস ছিলাম যে কীভাবে কথা বলবো, কীভাবে ক্যামেরা দেন লাইটস, এগুলো দেখলে তো কেমন লাগে, ভয় লাগে। আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি উপস্থিত আছেন তিনি সর্বদাই হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি। ছোট পর্দা, বড় পর্দা বা অর্থাৎ টিভি স্ক্রিন হোক বা সামনাসামনি সবসময় হাসি খুশি থাকেন। তিনি আর কেউ নন, এফএস নাঈম। নাঈম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাসি খুশি থাকার আসলে মূল মন্ত্রটা কী হওয়া উচিত নিজেকে হ্যাপি রাখার? আর্লি ঘুমিয়ে পড়া, আর্লি ঘুম থেকে ওঠা, লাইক এশার নামাজের পরে শুয়ে পড়া, ফজরের নামাজ পড়ে ওঠা, তাহলে লাইফ অনেক আরাম। অ্যান্ড you'll have a proper rest for your life, and if you have a disciplined life to live on, you'll be always healthy and smile. সাধারণত দেখা যায় তারকাদের আসলে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, আর সেখানে আসলে আপনি আসলে তার স্রোতের বিপরীতে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আছেন কিন্তু অতটা অ্যাক্টিভ নাই। এটা কেন আসলে? I don't like social medias. I mean, এটা আমার প্ল্যাটফর্মই না। লাইক যদি ওভাবে বিভিন্ন কাজের অ্যানাউন্সমেন্ট দিতে না হতো সোশ্যাল মিডিয়াতে, আমার হয়তো সেই অ্যাকাউন্টটুকুও থাকতো না। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা আমার ইন পার্সন গল্প করতে খুব ভালো লাগে, ইন পার্সন মানুষের থট প্রসেস জানতে ভালো লাগে। বাট আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবিলিটি খুব একটা কখনোই আরাম লাগে না, মানে মনে হয় এটা আমার জায়গা না আসলে। আমি একটু নাঈম ভাই আসলে ব্যাকে ফিরে যেতে চাই শোবিজে পা রাখার আগে, মানে হয়তো প্রথম কাজ শুরু হতে যাচ্ছে, মানে সেই দিনটার কথা মনে আছে কিনা, অর্থাৎ কেমন ছিল সেই দিনের অনুভূতিটা? আমি আজকে যা মানে মিডিয়াতে যতটুকু কাজ করার তৌফিক হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা জাস্ট বিকজ অফ চ্যানেলাই আমাকে প্রথম ইন্ট্রোডিউস করেছে। অ্যান্ড দেন রুমানা রশিদ ঈশিতা আপা অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড অফকোর্স খিজির রাহাত খান অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর। সো I mean, because of them. And ওই মুহূর্তটা ফার্স্ট যেদিন আমি আসলে হোস্টিং করি চ্যানেলের পর্দায়, তখন অনেক বেশি কী বলবো যে আমি 26টা টেক দিয়েছিলাম, হ্যাঁ, খুব ভয়ে। অ্যান্ড একটা অটোমোবাইল শো, মানে ফার্স্ট অটোমোবাইল শো আই স্পিড নামে একটা প্রোগ্রাম করতাম, সেটা খুব নার্ভাস ছিলাম যে কীভাবে কথা বলবো, কীভাবে ক্যামেরা দেন লাইটস, এগুলো দেখলে তো কেমন লাগে, ভয় লাগে। সো একটু নার্ভাস ছিলাম, 26টা টেক দিয়েছিলাম, তারপরে ওয়াজ অ্যান ওকে টেক। আচ্ছা, কখনো কি ভেবেছিলেন যে আসলে হিরো হতে পারবেন, অর্থাৎ নাটকের ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারবেন, অভিনয় করবেন, এরকম কখনো কল্পনাও ছিল? আই সাপোজ টু বি আ রক স্টার, অ্যান্ড আমি তখন মিউজিক করি, অ্যান্ড খুব ডেডিকেটেডলি মিউজিক করি দ্যাট টাইম। বাট it's because of Ishita Appa, Rumana Rashid Ishita Appa. She launched me as a hero. She launched me as an actor. Then আমার পুরো ইন্ডাস্ট্রি সবাই, প্রতিটা ডিরেক্টর ভালোবেসে আমাকে আসলে এই পর্যায়ে নিয়ে এসছে, অ্যান্ড প্রতিটা টিভি চ্যানেল, প্রতিটা জার্নালিস্ট, প্রতিটা কো আর্টিস্ট, সবাই। সো ইটস ফর দেম। স্বপ্নকে যখন পূরণ করে মানে বাসায় ফিরলেন, অর্থাৎ ফ্যামিলির কাছে, তখন তাদের এক্সপেকশনটা কেমন ছিল সেদিনকার হিরো হিসাবে? ওইটা তো ছিল হচ্ছে ভ্যালেন্টাইনের নাটক। সবাই বললো যে কী ব্যাপার, তুমি নাটকে অভিনয় করতেছো, সো আর ইউ বিকাম এ হিরো অর অ্যাক্টর সামথিং। আই ডোন্ট নো ম্যান, আই গট অপরচুনিটি, অ্যান্ড থ্যাংকস টু অ্যাগেন চ্যানেল অ্যান্ড Ishita Appa, they gave me a chance to work as an actor. So it was amazing experience. মানে লাইক আমি যখন ফার্স্ট দেখলাম অ্যাজ অ্যাক্টর স্ক্রিনে, আমার যাতায়াত হচ্ছে, তখন তো অবাক লাগলো। এর আগে অবশ্য আমার একটা বিজ্ঞাপনের শুটিংয়ে কাজ করেছিলাম অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড পারফর্মার, অনেক আগে। আই থিঙ্ক ইট ওয়াজ ইন 1999, এরকম পরপর 2000-এর টাইমে। সো ওইটাতে আসলে আমি অনেক কী বলবো, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত শ্যুট করেছি। পরে বিজ্ঞাপনটা যখন অনেক হলো, তখন আমার টি শার্ট ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। যে এত পরিশ্রম করলাম, শুধু টি শার্ট দেখা যাচ্ছে। সো স্টার্টিং ওয়াজ ডিফারেন্ট, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ ল্যান্ডেড মি ইন এ ভেরি ভেরি রাইট ওয়ে। আচ্ছা, এফএস নাঈম একজন উপস্থাপক, মডেলিং করেছে, অভিনয় করছে, এই তিনটা সেক্টর মাঝে আসলে আপনার প্রিয় আসলে সেক্টর কোনটি? আমার কাছে আর্ট ফর্মটাই প্রিয় অনেক। সো আর্ট ফর্মের যে কোনো সেগমেন্টে আমি আসলে কাজ করতে রাজি আছি। হয়তো যদি অ্যাক্টর না হতাম, এমন তো আমার গ্রাফিক ডিজাইনার হতে পারতাম, মানে এমন যদি না হতো হয়তো আমি ক্যামেরাম্যান হয়ে কাজ করতে পারতাম। যদি অ্যাক্টর না হতাম, উপস্থাপক না হতো, হয়তো এমন এমন হতে পারে যে অডিও সেকশনে কোথাও কাজ করতাম। সো ইটস নট দ্যাট যে আই লাভ আর্ট ফর্ম, আর্ট ফর্মের যে কোনো সেগমেন্টে কাজ করা। সো ইট ওয়াজ অ্যান ডিজাইন, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ গিফটেড।
আচ্ছা, অনেকেরই আসলে দেখা যায় যে ছোট পর্দা থেকে বড় পর্দায় প্রবেশ করে, আবার ছোট পর্দায় তখন আর আসতে চায় না। এই বিষয়টি আসলে হওয়া উচিত কিনা? সময়টা এখন ওরকম নেই, সময়টা এরকম নেই, কারণ এখন ছোট পর্দা বড় পর্দার পরও সবাই মোবাইলেই চলে আসছে। সো এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা প্রোগ্রামই সেলফোনে চলে আসতেছে। সো ওখানে আর কোনো ব্যারিয়ার ওইভাবে নেই। তবে হ্যাঁ, দেয়ার শুড বি আ লিমিটেশন, কারণ মানুষ যেটা পারচেজ অর সাবস্ক্রাইব করে দেখছে, হিয়ার শুডন্ট বি দ্যাট অ্যাভেলেবেল এভরিওয়্যার। এইটা একটা ফিল্টারিং হওয়া উচিত আমি মনে করি। সো সেই ক্ষেত্রে হয়তো সংখ্যায় অধিক, যেটা আমি সবসময় বলেছি, যে সংখ্যায় অধিক না হয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আসলে কাজ করা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সর্বশেষ আসলে বছর শেষ, এই বছরের পরিকল্পনা আসলে কি ছিল, কতটুকু স্বপ্ন পূরণ হয়েছে? আমি কখনো ওইভাবে পরিকল্পনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা তৌফিক দেয় আমি সেটা নিয়েই থাকি। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা রেখেছেন, যেমন রেখেছেন, যা রাখবেন সবই আলহামদুলিল্লাহ। আর আগামী বছরের পরিকল্পনা? আল্লাহ রাব্বুল আলামিন জানে। আই ডোন্ট প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন যা প্ল্যান করে দেয় আই লিভ অন ইট। আপনার বর্তমান কাজ এবং সামনে কি কি কাজ আসছে একটু একটু জানার খুব ইচ্ছা। বর্তমান হচ্ছে এই আমাদের দেশের স্বনামধন্য অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে উপস্থাপনা করার একটা সুযোগ হয়েছে। সো এটা আমার জন্য আফটার ওয়াইল ইটস এ নিউ এক্সপিরিয়েন্স, নিউ থিং ফর মি। ওইটা একটা ব্যস্ততা, ওইটা একটা এক্সাইটমেন্ট। অ্যান্ড ওটার পরে ছবি রেডি আছে। সো সেই ডেটগুলো যদি পেয়ে যায় রিলিজের, ইনশাল্লাহ সেগুলো ঠিকঠাক মতো আসবে। শর্ট ফিল্মস করা আছে কিছু, সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আসবে। ভ্যালেন্টাইনে হয়তো টেলিভিশনের জন্য কিছু কাজ আসবে। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক